স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফর করবেন। দুপুরে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরে 2 দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অফ নোট সই হতে পারে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে তার প্রেস সচিব জানান, প্রবাসী শ্রমিক নিয়োগে বাংলাদেশের জন্য মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসন সহ বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ শিকারে সহযোগিতার মতো বিষয় সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে। আগামী মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 দেশের সরকার প্রধানদের একান্ত বৈঠক হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় 8 আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত হওয়া ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত হওয়া কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত 14 জুলাই 8 আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছে 45,71,216 জন ভোটার। খসড়া অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। 31 আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বছর রোজা শুরুর আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এমন প্রেক্ষাপটে রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলন করে কমিশন। সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আইন অনুযায়ী এ বছরের 2 মার্চ ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তখন ভোটার ছিল 12,37,32,274 জন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে 45,71,216 জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 21,32,590 জনকে। 2025-এর 1 জানুয়ারি অথবা 2রা জানুয়ারি অথবা 2রা মার্চ পর্যন্ত আমরা যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। তিনি জানান, এবার জাতীয় নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। তখন ভোটারের সংখ্যা আরও বাড়বে। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
বেনাপোল স্থলবন্দরের রেলপথ দিয়ে এক বছরে আমদানি কমেছে ২৯,০০০ মেট্রিক টন। রেলের দুর্বল অবকাঠামোর সঙ্গে গত বছরের ৫ আগস্টের পর একাধিকবার বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল। আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে এই বন্দরে ২০০০ সালের জানুয়ারি মাসে যুক্ত হয় রেলপথ। তবে এখনও নির্মাণ হয়নি পণ্য খালাসের জন্য কোনো ইয়ার্ড রেল স্টেশন। তার সাথে যুক্ত হয়েছে গত বছর ৫ আগস্টের পর একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞা। বর্তমানে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞার কারণে ভারত থেকে সুতা, গুঁড়া দুধ, প্রিন্ট পেপার, পেপার বোর্ড, মাছ ও তামাক আমদানি এবং পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র ও ফল রপ্তানি বন্ধ রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রেলে আমদানি পণ্যের পরিমাণ ছিল ৪১,০০০ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে যার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ২৯,০০০ মেট্রিক টন। আলোচনা চলছে যাতে আগামীতে ভারত থেকে ট্রেন যোগে আরো বেশি পণ্য আমদানি করা যায় এবং রেলওয়ে রাজস্ব যাতে বৃদ্ধি করা যায়। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতির উন্নতিতে দুই দেশের সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। ৫ আগস্ট পরবর্তী দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটাই কমে গেছে। বিশেষ করে এই রেল কার্গোয় যে পণ্যগুলো আসতো, চ্যাসিস, চুন, চিটাগুড়, গম, বিভিন্ন খাদ্য সামগ্রী আসতো। রেলপথে পণ্য আমদানি করলে আমদানিকারকদের অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, কারণ রেল থেকে পণ্য নামানোর কোনো সুব্যবস্থা নাই। বন্দর কর্তৃপক্ষ রেলের পণ্য নামানোর জন্য কোনো শেড নির্ধারণ করতে পারেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেলপথে পণ্য আমদানি করতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ড। পণ্য পাঠাবে তো হলো ব্যবসায়ী, এটা যারা আমদানিকারক এবং রপ্তানিকারক ওনারা ডিসিশন নেবে। আমাদের রেডি, বাধা নাই, বরং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এগুলোকে আরো ইজি করার জন্য চেষ্টা করতে হবে। আগামীতে বাণিজ্য পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবু লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে আল জাজিরার ৫ সাংবাদিক সহ মোট ৭ জন নিহত হন। নিহতরা হচ্ছেন প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরাইকে এবং ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ায়েন আলীওয়ালা। এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে সংবাদ মাধ্যমটি এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার উপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা হিসেবে আখ্যা দিয়েছে। আনাস আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগেও সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের প্রচণ্ড বোমাবর্ষণ শুরুর তথ্য জানান। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হন আরও অন্তত ২৯ জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসি প্রদেশের আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্পটি। এতে বালিকেসি প্রদেশের বহু ভবন ধসে পড়ে এবং একজন বৃদ্ধা নিহত হন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভূমিকম্পে সিন্দিরগিব শহরে কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়ে। এছাড়া উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই বলেও জানান তিনি। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পটির কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গুঞ্জনকে সত্য প্রমাণ করে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে ৩ বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেন ডারউইন নুনেজ। জানা যায় আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে চুক্তি শেষ। ৫৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার মানি ও বোনাসে ২৬ বছর বয়সী এই উরুগুয়ানকে নিয়েছে আল হিলাল। অ্যানফিল্ডে ২ মৌসুম খেলেন নুনেজ, জেতেন প্রিমিয়ার লিগ, ইংলিশ লিগ কাপ এবং কমিউনিটি শিল্ড। আল হিলালে যোগদানের মাধ্যমে মাত্র ২৬ বছর বয়সেই ইউরোপ ছাড়ছেন নুনেজ। লিভারপুলের এ তারকা স্ট্রাইকারকে দলে ফেরাতে আগ্রহী ছিল ইউরোপের অনেক ক্লাবই, কিন্তু সবাইকে টেক্কা দিয়ে তাকে সৌদির এ জায়ান্ট দলে যুক্ত করল। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমেই আছে দৈনিক যুগান্তর। তাদের একটি বিশেষ প্রতিবেদন, মিশন বাস্তবায়নে হাবিব, হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা। রামপুরার হত্যাকাণ্ডে অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল। ১৯ জুলাই গুলিতে শহীদ হন নাদিম মায়া সহ ২৫ জন। এছাড়াও ভোটার তালিকা নিয়ে তাদের একটি শিরোনাম, নতুন ভোটার ৪৫ লাখ, দেশে মোট ভোটার ১২,৬১,০০,০০০। নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দিবেন। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সরকারের ৩৬৫ দিন নিয়ে সিপিডির সেমিনার, মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদেরও প্রধান শিরোনাম, আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, বিনিয়োগে চাই স্থিতিশীল নীতি, সিডিপির সংলাপ, অন্তর্বর্তী সরকারের ১ বছরে কার্যক্রম পর্যালোচনা নিয়ে সংলাপটি আয়োজন করা হয়। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। এরপর আছে দৈনিক সমকাল। তাদের একটি বিশেষ প্রতিবেদন, ৭ মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছে। এরপরে আরেকটি বিশ্লেষণ আছে, পারিবারিক কলহের জেরে শিশুর প্রতি সহিংসতা, এটি একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও আছে অন্তর্বর্তী সরকারের ১ বছর, বিদ্যুৎ ও জ্বালানি, সরকারের উদ্যোগ নেই, শুধু রুটিন কাজ করছে। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, অভিযুক্ত ১১৭ ছাত্রলীগ নেতাও ভোটার তালিকায় আছে। এরপর আছে দৈনিক আমার দেশ। তাদেরও প্রধান শিরোনাম, ভোটার তালিকা নিয়ে নতুন ভোটার ৪৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ। এছাড়াও আছে পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনও বাতিল করেনি সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট, চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা, নিয়ম না মেনে তৈরি করা হাসান মাহমুদ, এস আলম, আব্দুস সালাম সহ আওয়ামী নেতাদের কয়েকশো ভবন অক্ষত। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদেরও প্রধান শিরোনাম, ভোটার তালিকা নিয়ে এখন ভোটার ১২,৬১,৭০,০০০, নারী ভোটার এবারও কম। এরপরও আছে তার একটি বিশেষ প্রতিবেদন, বেকারত্বেও বাড়ছে অপরাধ কমাতে বেকারত্ব দূর করতে হবে, একটি অভিমত দিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক। এছাড়াও ডাকাতি রোধে নৈশ পাহারা শুরু। এছাড়া তাদের একটি বিশেষ লেখা, দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে, জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। আপনাদের জন্য একটি সুখবর, সাকিব খান ও জয়া আহসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব আগামী 14 আগস্ট থেকে দেখতে পাবেন দীপ্ত প্লেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।